লেডিস এন্ড জেন্টলম্যান, টপিক আজকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। ভাই, বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেটা সাইজ অনেক ছোট কিন্তু এর কারেন্ট অনেক বেশি। কারণ ছোট মরিচে ঝাল একটু বেশিই থাকে। এছাড়া বাংলাদেশে রয়েছে তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, নট অনলি রূপার খনি বাট অলসো চোরের খনি। বাংলাদেশের প্রাণকেন্দ্র মানে ঢাকাতে 100% লোকের মধ্যে 30% থাকে হাইজ্যাকার। একবার যদি আপনি তাদের খপ্পরে পড়ে যান আর যদি তাদের ডিমান্ড অনুযায়ী আপনি তাদেরকে না দিতে পারেন, তাহলে আপনার উপরে পাঠাতে ওদের 1 সেকেন্ডও সময় লাগবে না। কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, কিছু তো কমাইতে হইব। আপনি যদি জীবনের প্রথম ঢাকায় যান তাহলে কিছু দেখেন আর না দেখেন, প্রত্যেকটা গলিতে 5-10টা ভিক্ষুকের সাথে আপনার এমনিতেই দেখা হইব। এদের মধ্যে কেউ থাকে বাস্তবিক ভিক্ষুক আর কেউ করে বাংলা সিনেমার অভিনয়। হিজড়াদের কথা আর কি বলবো, এদেশে সেনাবাহিনীর চাইতেও হিজড়াদের পাওয়ার বেশি। ঢাকায় যাইতে ফেরিগেটে হিজড়া, আসার সময় হিজড়া, ব্রিজের নিচে হিজড়া, অলিতে গলিতে হিজড়া। বইত টাকা দিবি কিনা বল। আপনি যদি ভুলবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আর যদি সেখানে গিয়ে দেখেন যে আপনার সাথে পোলাপাইন যেইগুলো আছে সবগুলো বিড়ি সিগারেট গাঞ্জা খায়, আর তখন যদি আপনি মনে করেন না ছেলেদের সাথে আর চলবো না, এবার মেয়েদের সাথে চলবো, মানে বান্ধবী বানাবো, ভাইয়া আপনার কসম এই ভুল ভুলেও করেন না, কারণ ওরা হলো আল্ট্রাম্যাক্স প্রো, ইটস ঢাকা ব্রো। তো এতক্ষণ দেখলেন রাজধানী মানে ঢাকার নিউজ, এবার আসি রাষ্ট্রীয় মন্ত্রণালয়ে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আর যদি এখন বাংলাদেশে আসেন তাহলে প্রথমেই আপনার চোখে যে জিনিসটা ধরা পড়বে সেটা হলো সয়াবিন তেল। কারণ সয়াবিন তেল এখন সোনার বাংলায় সোনার দামে বিক্রি হইতেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে দেশের বাজারে চলছে তেল নিয়ে তেলেসমাতি। খাতাপত্রে আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ খাইতে লাগে তেল। কিন্তু বাংলাদেশের তেলের যে অবস্থা, মাছ তো দূরের কথা, মনে হচ্ছে 1976-এর মতো লাউ কুমড়া সিদ্ধ করে খাওয়া লাগবে। দুর্ভিক্ষ চলতেছে, জানেন আমাদের মতো গরিব মানুষ যারা আমরা 200-300 টাকা ডেলি কামাই, এরা টাকা ছাড়া থাকতে পারবো না। ডিজিটাল বাংলাদেশ এখন মোবাইল টাকা পয়সা ছিনতের পাশাপাশি সয়াবিন তেলও ছিনতেই হইতেছে, কারণ সংসারে অভাব ভুইলা যাতর স্বভাব। কথা বলতেছি কাস্টমারের সাথে দিতেছি, তেল হাতে নিয়ে দাম দর করতে করতে কথা বলতে বলতে আসতে কোন দিকে বলে গেছে আর পাইনি। চাচা রাগ করেন না, বেটা তো একটা খাবারের জিনিসের নিচে যেটা দিয়ে সে তার বউ বাচ্চা নিয়ে 2 বেলা খাইতে পারবো। একবার একটু তার জায়গায় নিজেকে রেখে চিন্তা করে দেখেন যে বাসায় তেল নাই, বউ বলতেছে তেল নিয়ে আসতে, আপনি বাজারে আসলেন, বাজারে এসে দেখলেন যে তেলের দাম 200 টাকা, পকেট আছে 50 টাকা, তো আপনি কি এটা দিয়ে এখন তেল কিনবেন নাকি তরকারি কিনবেন নাকি চাল কিনবেন? অবশ্যই চুরি করবেন, কারণ এছাড়া তার কোনো রাস্তাই নাই। কি বলছিস তুই? আরে কলিজার ভাইয়া, ভুল বুঝছেন না, আমি চুরিকে সাপোর্ট করতেছি না, ডিজিটাল বাংলাদেশে যেটা ঘটতেছে সেইটাই বলতেছি। বোতলের গায়ে যা চির আছে ওই সিলন দিয়ে আমরা বিক্রি করতেছি, মালগুলো আসলে আগের রেটে। চাচা আপনি তো গায়ের রেটে বিক্রি করেন, কিন্তু আমার এলাকায় কিছু ছেঁচড়া দোকানদার আছে যারা গায়ের রেট কাইটে তারপর কলম দিয়ে লেখে ওর পর বিক্রি করে। মাঝে মাঝে মুন্ডা চাই 1-2 দিয়ে বাইন্দা সবগুলোর একলগে পিটাই। আর ভাই আমাদের বাংলাদেশের একটা রীতি আছে, সরকার যদি কোনো জিনিসের দাম বাড়ায় 5 টাকা, ব্যবসায়ীরা সেটা বানায় 50 টাকা, 10 টাকা বানাইলে সেটা বানায় 100 টাকা। কারণ আমাদের দেশ ডিজিটাল, আমাদের বুদ্ধি শুদ্ধিও ডিজিটাল। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমায় দেওয়া হয় যাতে সবাই কিনে খাইতে পারে, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা বলে ব্যবসায়ী তো করবোই 1 মাস। এবার আসি মাছে ভাতে বাঙালির 2 নম্বর বিষয় মানে ভাত নিয়া, আর ভাতের পেছনেই থাকে চাল।
বাংলাদেশের লক্ষ লক্ষ হেক্টর জমিতে উৎপন্ন হয় ধান, কিন্তু তাই বলে কি চালের দাম কমাচ্ছে? না না ভাইয়া, 1 কেজি নর্মাল চাল কিনতে লাগে 60 টাকা, আর সবজির কথা না হয় বাদই দিলাম। 60 টাকা 1 কেজি পটল, 180 টাকা 170 টাকা কেজি পাইকারি, সাজনা 200 টাকা কেজি, করলার কেজি 100 টাকা, চিচিঙ্গার কেজি 60 টাকা, বরবটির কেজি 100 টাকা, পটলের কেজি 180 টাকা। শুধু টাকা আর টাকা, ওইদিকে যে পাবলিকের পকেটটা ফাঁকা সেইটা কে দেখে? জানেন আমাদের মতো গরিব মানুষ যারা আমরা 200-300 টাকা ডেলি কামাই, এরা টাকা ছাড়া থাকতে পারবো না, আমরা চলে যেতে হবে, বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই। যা খাবারের বিষয় তো গেল, এবার আসে আমাদের ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মানুষের ডিজিটাল আবিষ্কার নিয়ে। A+B হোল স্কয়ার সমান A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। বিল্ডিং বানাতে লাগে ইট বালু রড সিমেন্ট, কিন্তু সেটা পুরো পৃথিবীর ক্ষেত্রে, কারণ তারা তো আর আমাদের মতো ডিজিটাল হইতে পারে নাই। কিন্তু ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে এটা সম্পূর্ণই আলাদা। এখানে বিল্ডিং তৈরি করতে ইট বালু সিমেন্ট ঠিকই লাগে, কিন্তু রড বা লোহা নামের এই অপদার্থের ব্যবহার বাংলাদেশে নাই বললেই চলে, কারণ বাংলাদেশের ঝোপঝাড় বাঁশ দিয়ে ভরা। তাহলে এগুলো কি করবে? একটি সেতুতে রডের বদলে বাঁশ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধরুন আপনি একটি গাড়ি চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ সামনে পড়লো একটা নদী, তো আপনি এখন নদীটা কিভাবে পার হবেন? অবশ্যই আপনার লাগবে একটা ব্রিজ। বাংলাদেশে এরূপ অসংখ্য ব্রিজ আপনি দেখতে পারবেন, কিন্তু এর কিছু কিছু ব্রিজ তৈরি করা হয়েছে A+B হোল স্কয়ারের সূত্র ধরে, মানে ইট বালু সিমেন্ট আর বাঁশ দিয়া। তো এই ছিল ডিজিটাল দেশের ডিজিটাল মানুষের ডিজিটাল আবিষ্কার। এবার কথা বলবো মানুষের ড্রিম, স্বপ্ন, এক কথায় শখ নিয়ে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন বা শখ থাকে, কিন্তু আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আর যদি আপনার স্বপ্ন থাকে বিশাল ধরনের, তাহলে আপনার এটা পূরণ করতে গুনতে হবে মোটা থেকে মোটা অঙ্কের টাকা। মনে করেন আপনার স্বপ্ন হলো একটা বাইক, কিন্তু স্বপ্ন থাকা সত্ত্বেও আপনি এটা পূরণ করতে পারবেন না, কারণ বাংলাদেশে আমরা যেই টাকা দিয়ে বাইক কিনি ওই টাকা দিয়ে ইন্ডিয়ায় বসে প্রাইভেট প্লেন কিনে ঘুরে আসি। বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম বাইক মেয়েদের ক্রাশ R15, যেটা বাংলাদেশে বিক্রি হয় 5 থেকে 6 লক্ষ টাকা, কিন্তু ইন্ডিয়াতে 2,20,000 রুপি দিয়া 400 সিসির বুলেট ট্রেন কিনা যায়। ভাবছিলাম ভিডিওটা এখানে শেষ করে দেবো, কিন্তু শেষ করার সময় মনে পড়ে গেল আরেকটা কথা। সেটা হলো বাংলাদেশের সিনিয়র পার্সন আগে নজর দিত কাজের বুয়োদের দিকে, কিন্তু এখন নজর দেয় বাংলা সিনেমার হিরোইনদের দিকে, আর তাও আবার মাহিয়া মাহি। চয়েস খারাপ না। তো গাইস আজকে এই পর্যন্ত। হয়তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলছি, যদি ভুল হয়ে থাকে তাইলে। কিন্তু দাদা যেটা এই দেশে ঘটতেছে আর যেটা ঘটে আসে সেইটাই বলতেছে, ঠিক আছে? লাভ ইউ বাংলাদেশ।